আজকের পর থেকে পাই চার্ট হবে আপনার সব থেকে পছন্দের এবং সব থেকে ইজি টপিক আইএলস রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে। হ্যালো, আই এম সাকিব ফ্রম আইএলস অ্যাডভাইজারি এবং আজকে আমরা জানবো আইএলস রাইটিং টাস্ক 1 এর পাই চার্ট নিয়ে সবকিছু। আজকের এই ভিডিওতে আমরা জানবো পাই চার্ট কি, একজন এক্সামিনার আমাদের থেকে পাই চার্টের কি কি জিনিস এক্সপেক্ট করেন, আমরা কিভাবে একটা পাই চার্টকে স্ট্রাকচার করতে পারি, পাই চার্টে প্রত্যেকটা এসেনশিয়াল পার্টে আমরা কিভাবে সেই জিনিসটাকে অর্গানাইজড ওয়েতে লিখতে পারি এবং কিভাবে আমরা একটা ভালো স্কোর উঠাতে পারি, এবং এর সাথে পাই চার্টের জন্য এসেনশিয়াল ভোকাবুলারির একটা লিস্ট আমি আমাদের ভিডিও শেষে প্রেজেন্ট করব। সো পাই চার্টের ক্ষেত্রে আমাদেরকে বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। যে ফার্স্ট অফ অল আমাদেরকে পাই চার্টের কোশ্চেনটাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, যে কোশ্চেন আমাদের কাছে কি চাচ্ছে। কোশ্চেন অ্যান্ড ডেটা আমাদের সবার ফার্স্টেই মাথায় রাখতে হবে, এবং কোশ্চেন এবং ডেটা। কোশ্চেনটা কোনটা? আমরা যদি একটা পাই চার্টের কোশ্চেন দেখি, দিস ইজ আওয়ার কোশ্চেন, রাইট? অ্যান্ড ডেটা হচ্ছে এই পার্টগুলো, যে আমাকে কি কি ডেটা এখানে দিয়ে দেওয়া আছে। সো এই ডেটা এবং কোশ্চেনকে ফার্স্ট অফ অল আমাদেরকে ধরতে হবে এবং বুঝতে হবে। এবং পাই চার্ট আমাদের থেকে কি চায়? পাই চার্ট চায় যে আমরা মেইন কি ফিচার গুলোকে যেন রিপোর্ট করতে পারি। এখন কি ফিচার বলতে কি বোঝাচ্ছে? সব থেকে ইম্পর্টেন্ট যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোই হচ্ছে আমার একটা এসে বা অ্যান্সারের কি পয়েন্ট হবে। সো এখানে আমরা কি লিখে রেখেছি? ইম্পর্টেন্ট ডেটা। এখন পাই চার্টের যে টপিক, এই ব্যাপারে আমাদের কি টাইপের নলেজ দরকার আছে? আমাদের জাস্ট জানতে হবে এটা কি, পাই চার্ট কোন টপিকটা নিয়ে এসেছে সেই টপিকটা জাস্ট আমাদের বুঝলেই হবে, এবং এর সাথে আমাদের কি কি ক্যাটাগরি এখানে আছে, কোন কোন গ্রুপ কি টাইপের ডেটা আছে সেটাকে জাস্ট বুঝতে হবে। সো এই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের একটা পাই চার্টের মধ্যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করতে হয়। সো এই জন্য আমাদেরকে কম্পারিজন জিনিসটাকে বুঝতে হবে, যে কোথায় আমি কম্পারিজন শো করতে পারবো। এবং এর সাথে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ডিফারেন্ট অপশন গুলোকে, ডিফারেন্ট অপশনস বলতে আমরা ডিফারেন্ট ক্যাটাগরিজ এর কথা বলতেছি। যেমন একটা পাই চার্টে ডিফারেন্ট টাইপের ক্যাটাগরিজ থাকে, সেই ক্যাটাগরির মধ্যেই তো আমাদেরকে ডেসক্রিপশন দিতে হবে এবং এর সাথে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করতে হবে যেখানে পসিবল। সো একটা পাই চার্টের স্ট্রাকচারটা কি? পাই চার্টের স্ট্রাকচারটাকে খুব সুন্দরভাবে একটা পিরামিডের সাহায্যে শো করা যায়। ফার্স্ট অফ অল প্রথমেই থাকবে আপনার ইন্ট্রোডাকশন। এখানে আপনি প্যারাফ্রেজ করবেন জাস্ট আপনার কোশ্চেনটাকে। এরপরে থাকে ওভারভিউ, যেটা আমার মতে পাই চার্ট বা যে কোনো রাইটিং টাস্ক 1 এর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট। এরপরে থাকবে আমাদের দুটো বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফে আমাদের কাজ কি? বডি প্যারাগ্রাফে আমাদের কাজ হচ্ছে রিপোর্টিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডেটা পয়েন্টস। মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসটা খেয়াল করবেন। পরবর্তীতে আমরা বারবার এই জায়গাতে ফেরত আসবো যে আমরা সব ডেটা লিখবো না, আমরা শুধুমাত্র বেশি গুরুত্বপূর্ণ ডেটাগুলোকে নিয়েই কাজ করব। সো ঠিক আছে, সো তাহলে আমরা একটা ইন্ট্রোডাকশনকে কিভাবে লিখতে পারি? ইন্ট্রোডাকশন আমাদের থেকে চাচ্ছে জাস্ট আমরা কোশ্চেনটাকে যেন ঠিকভাবে প্যারাফ্রেজ করতে পারি। এখন প্যারাফ্রেজ কিভাবে করে? প্যারাফ্রেজ মানে কি এমন কোনো কিছু যে আমার কোশ্চেন স্টেটমেন্টের প্রত্যেকটা ওয়ার্ডকে আমার চেঞ্জ করতে হবে? না, যেখানে যেখানে প্রয়োজন, যেখানে পরিবর্তন করা সম্ভব, আমরা শুধুমাত্র সেখানেই পরিবর্তন করার চেষ্টা করব। এবং এর সাথে আমাদেরকে জাস্ট মাথায় রাখতে হবে যে আমরা যেন পোর্শন বাই পোর্শন পরিবর্তন করতে পারি। পোর্শন বাই পোর্শন বলতে ছোট ছোট সেগমেন্টে আমি প্যারাফ্রেজ করে যাওয়া ট্রাই করবো, তাহলে আমাদের জন্য প্যারাফ্রেজ করা ইজি হবে। সো আসেন আমরা দেখি। আমাদের এখানে কোশ্চেন স্টেটমেন্টটা আছে, দ্য চার্ট বিলো show the proportions of British students at one university in England who were able to speak other languages in addition to English in 2000 and 2010। ভালো কথা। সো এখন ইন্ট্রোডাকশন আমরা কি কাজ করব? জাস্ট আমরা এখানে পাই চার্টস ইলাস্ট্রেট, শো কে আমরা রিপ্লেস করে দিলাম কি দিয়ে? ইলাস্ট্রেট দিয়ে। দ্য প্রপোর্শনস অফ ব্রিটিশ স্টুডেন্টস, এটাকে আমরা পরিবর্তন করে দিলাম দ্য পার্সেন্টেজ অফ ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টস অফ ইংল্যান্ড। ব্রিটিশ স্টুডেন্টকে আমরা বললাম ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টস অফ ইংল্যান্ড। তারপর আমরা বললাম হু ওয়ার এবল টু স্পিক আদার ল্যাঙ্গুয়েজেস, এটাকে আমরা পরিবর্তন করে লিখেছি স্পিকিং ল্যাঙ্গুয়েজেস আদার দেন ইংলিশ। ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করা হলো ইন 2000 and 2010। এটার মধ্যে পরিবর্তন করা কিছু নাই, জাস্ট সময়টাকে মেনশন করা হচ্ছে। সো এই ক্ষেত্রে একজন এক্সামিনার কি চায় যে আপনি ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবেন? এক্ষেত্রে একটা এক্সামিনার তিনটা জিনিস ফলো করে। এখানে আমি যে প্যারাফ্রেজটা করেছি সেই প্যারাফ্রেজটা কি আমার কোশ্চেন স্টেটমেন্টের সাথে একই মিনিং শো করতেছে কিনা, সেম মিনিং আছে কিনা, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে যে আমার এনাফ ওয়ার্ডস ইউজ করা হয়েছে কিনা, আমি কি প্রপারলি প্যারাফ্রেজ করার ক্ষেত্রে এনাফ ওয়ার্ডস অর সিনোনিমস ইউজ করেছি কিনা, এবং এর সাথে যে সিনোনিমস বা প্যারাফ্রেজিং আমি করেছি সেটা কি অ্যাকুরেট কিনা এবং অ্যাপ্রোপ্রিয়েট কিনা। অ্যাকুরেসি হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসির ব্যাপারটা, এন্ড অ্যাপ্রোপ্রিয়েটনেস বলতে বোঝায় যে আমাদের ইংলিশে তো একটা সার্টেন কনসেপ্টকে বোঝানোর জন্য বেশ কয়েকটা ওয়ার্ড ব্যবহার করা হইতে পারে, কিন্তু প্রত্যেকটা জায়গায় তো সেম ওয়ার্ড ব্যবহার করা যায় না। সো এই অ্যাপ্রোপ্রিয়েটনেসটাকেও আপনাকে ফলো করতে হবে। সো এই তিনটা জিনিসের উপরে আমার প্যারাফ্রেজিংটা হয়। সো যখনই আমরা প্যারাফ্রেজিং করবো এই তিনটা জিনিস নিজেকে জিজ্ঞেস করবো যে আমার মিনিং ঠিক আছে কিনা,
আমি এনাফ সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করেছি কিনা এবং আমি যে ওয়ার্ডগুলো ব্যবহার করেছি সেগুলো অ্যাকুরেট এবং অ্যাপ্রোপ্রিয়েট কিনা। এই তিনটা জিনিস যদি আপনি ঠিকমতো করেন, আপনার প্যারাফ্রেজিং 100% অফ দ্য টাইম খুব সুন্দর হবে। এরপরে আমাদের আসে একটা এসের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে ওভারভিউ। ওভারভিউ আমরা কিভাবে লিখবো? ওভারভিউ জিনিসটা কি? ওভারভিউ জিনিসটা হচ্ছে আপনি একটা গ্রাফ অথবা চার্টের দিকে তাকানোর পরে এক লাইনে ডেসক্রাইব করা যে এই গ্রাফ অথবা চার্টের দিকে তাকানোর পরে সব থেকে স্ট্যান্ড আউট কোন পয়েন্ট আছে সেটা আমার চোখে পড়তেছে, সেটা আপনার সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে আমার ফিচার, মেইন ফিচার গুলোকে লিখতে হয় বা ইম্পর্টেন্ট ডেটা গুলোকে লিখতে হয়। কয়টা ইম্পর্টেন্ট ডেটা? 2 to 4 ফিচার্স। আপনি ওভারভিউতে 2 থেকে 4টা ফিচারকে লেখার চেষ্টা করতে পারেন, সর্বনিম্ন 2টা, সর্বোচ্চ 4টা। সো এখানে আমরা কি করব? আমরা অলরেডি বলছি যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য অ্যান্সার। এখন একটা ওভারভিউ আমরা 3টা জায়গাতে লিখতে পারি। ওকে, আপনি উইথ ইন্ট্রো আপনি একটা ওভারভিউ লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনি আফটার ইন্ট্রো আলাদা একটা প্যারাগ্রাফে, সেকেন্ড একটা প্যারাগ্রাফে ওভারভিউ লিখতে পারেন, অথবা এন্ডিং আপনি একদম শেষে ওভারভিউ লিখতে পারেন। কিন্তু সব থেকে পারফেক্ট জায়গা হচ্ছে আফটার ইন্ট্রো। এটা হচ্ছে সব থেকে ভালো জায়গা এবং সব থেকে সুন্দর জায়গা। একটা অর্গানাইজড অ্যান্সারের ক্ষেত্রে ওভারভিউটা সবসময় আমাদের ইন্ট্রোডাকশনের পরেই থাকবে। তো আমরা এই কাজটা করবো। এখন ওভারভিউতে আমরা কি করব এবং কি করব না, একটাই জিনিস মাথায় রাখতে হবে যে ওভারভিউতে কোনো ধরনের ডেটা আমরা উল্লেখ করব না। আমরা সময়কে উল্লেখ করতে পারি, বছরকে উল্লেখ করতে পারি, বাট ডেটা, স্পেসিফিক ডেটাকে আমরা কখনোই ওভারভিউতে লিখবো না। আমরা জেনারেলাইজড ওয়েতে ওভারভিউটা লিখতে হয়। দুটো জিনিস নিজেকে জিজ্ঞেস করতে হয় আমি যখন ওভারভিউ লিখবো। হোয়াট ইজ দ্য অনলি থিং দ্যাট ইউ উইল সে অ্যাবাউট দ্য ডেটা? ওই যে আমরা একটু আগে বলতেছিলাম যে একটা গ্রাফ অথবা চার্ট দেখার সাথে সাথে আমাদের কোন জিনিসটা সবার আগে মাথায় আসে যে এই পাই চার্টের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটাই হচ্ছে এটা, ওটা হচ্ছে আপনার সব থেকে মেইন ফিচার। ওই ফিচারটা আপনার ওভারভিউ এর শুরুতেই থাকবে। এরপরে থাকে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ডেটা। পারপাস অফ দ্য ডেটা বলতে অবজেক্টিভটা কি, আপনাকে যে পাই চার্টটা দিয়ে দেওয়া হয়েছে সেটার কাজটা কি, অ্যাকচুয়ালি সেই পাই চার্টটা কি শো করতেছে। এই দুটো জিনিস আপনার ওভারভিউতে থাকতে হবে। সো এখানে আপনাকে মাথায় রাখতে হবে কি আপনার কি কি ক্যাটাগরিজ আছে এবং কোন সময় নিয়ে কথা বলা হয়েছে। আমরা যদি পুরো কোশ্চেনটা দেখি, আমরা দেখি এখানে কয়টা ক্যাটাগরি, 1 2 3 4 5 6টা ক্যাটাগরি আছে এবং দুটো বছরের কথা বলা আছে। তার মানে আপনার ফিচার গুলোর মধ্যে এই ক্যাটাগরি এবং সময়, এই দুটো জিনিসের একটা মিশ্রণ হইতে হবে এবং এই দুইটা জায়গার এই পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে এক্সপ্লেইন করতে হবে। সো আমরা যদি এখন পুরো কোশ্চেনটাকে এই পাই চার্ট দুটোকে দেখি, সবার ফার্স্টে আমরা কি দেখতেছি যে গ্রিন যে এরিয়াটা আছে এটা দুটো পাই চার্টের ক্ষেত্রে সব থেকে বেশি জায়গা দখল করছে বা বেশি পার্সেন্টেজ নিয়েছে। ওকে, ঠিক আছে, আমার একটা ফিচার, মেইন ফিচার, ওই যে তাকানোর সাথে সাথে যে জিনিসটা আমার চোখে পড়তেছে, ফাইন। এরপর আমরা কি দেখতেছি যে বৃদ্ধি পাইছে কে, এই অরেঞ্জ কালারটা 15% ছিল 20% হয়েছে, তার মানে ইনক্রিজ করছে। 10% ছিল 15% হয়েছে, এটাও ইনক্রিজ করছে। অন দ্য আদার হ্যান্ড আমরা এই ব্লু কালারটা দেখতেছি কি 10%, মানে কি ডিক্রিজ করে গেছে। রেড কালারটা আমাদের এখানে ডিক্রিজ করেছে, রাইট? আমাদের এই রেড কালারটা এখানে কি করে হয়েছে, ডিক্রিজ করছে। এবং এই অরেঞ্জ কালারটা কোনো কিছুর পরিবর্তন হয় নাই, মানে কি স্টেবল। 3টা ক্যাটাগরি ইনক্রিজ করছে, 2টা ক্যাটাগরি ডিক্রিজ করছে, একটা ক্যাটাগরি স্টেবল আছে। ইনফরমেশন মাথায় নিয়ে ফেলছি। এখন আমি এই জিনিসটাকে ওভারভিউতে কিভাবে লিখবো? মেইন ফিচার কি পাইছি আমাদের গ্রিনটা, দ্যাট ইজ স্প্যানিশ অনলি, স্প্যানিশ স্পিকিং স্টুডেন্টের সংখ্যা সব থেকে বেশি, একটা ফিচার। সেকেন্ড, ইনক্রিজ কোন ডেটাগুলো করেছে এবং ডিক্রিজ কোন ডেটাগুলো করেছে, দুটো ফিচার। লাস্টলি কোন ডেটাটা এর বাইরে আছে, স্টেবিলিটি শো করেছে কি, জার্মান অনলি। 3টা ফিচার আছে, এই 3টা ফিচার দিয়ে আমরা আমাদের ওভারভিউটাকে কনস্ট্রাক্ট করব। সো দেখি আমরা ওভারভিউটা কিভাবে লিখেছি। শুরুতেই একটা জেনারেল ওভারভিউ এর প্রথম ওয়ার্ডটাই থাকে আমাদের ওভারঅল। স্প্যানিশ ওয়াজ দ্য মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ আদার দ্যান ইংলিশ ইন বোথ ইয়ার্স। একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে বোথ ইয়ার্স দিয়ে ওই যে সময়টাকে মেনশন করতেছি, দুইটা টাইমকে মেনশন করতেছি, এবং স্প্যানিশ কি আমাদের একটা ক্যাটাগরি। দেখেন ওই যে 6 ক্যাটাগরি এবং 2 ইয়ার্স, একদম শুরুতে যে দুইটা পয়েন্ট, আমার যে ডেটাগুলো যে পয়েন্টগুলোর মধ্যে আছে সেই দুইটাকে আমি প্রথম পয়েন্টেই ইন্ট্রোডিউস করে দিয়েছি। আমার মেন প্রথম ফিচার হয়ে গেছে। পার্সেন্টেজ অফ স্প্যানিশ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড 2 আদার ল্যাঙ্গুয়েজেস ক্যাটাগরিজ হ্যাড ইনক্রিজড, এই যে বৃদ্ধি পেয়েছে একটা ফিচার। whilst no other language and French's proportion had decreased, কোন ডেটাগুলো কমে গেছে আমি সেটাও বলে দিছি। আমার সেকেন্ড ফিচারও কমপ্লিট। রেট অফ জার্মান স্পিকার্স রিমেইনড দ্য সেম। দেখেন
আমি আমার এন্টায়ার গ্রাফের কথাটা 3টা সেন্টেন্সে 4টা ফিচারকে উঠায় নিয়ে আসছি। সব থেকে বেশি আমার কারা ইনক্রিজ করছে, কারা ডিক্রিজ করছে এবং কারা স্টেবল ছিল, এই সবগুলো ডেটা আমি 3টা লাইনে লিখেছি। এটা হচ্ছে একটা পারফেক্ট ওভারভিউ। আপনি যখন ওভারভিউ লিখবেন তখন আপনাকে এভাবে চিন্তা করতে হবে যে আমি ওভারভিউতে কি লিখতে চাচ্ছি, ওভারভিউতে আমার ডেটাগুলো আছে কিনা, আমার ক্যাটাগরি ব্যাপারে আইডিয়া দিচ্ছে কিনা, আমি কোন টাইমের কথা বলছি সেই টাইমের কথা এখানে আছে কিনা, এরপরে আমি হাইয়েস্ট সিগনিফিক্যান্ট, হাইয়েস্ট, লোয়েস্ট, স্টেবিলিটি এই জিনিসগুলোকে উল্লেখ করার চেষ্টা করতেছি। আপনি যদি এইভাবে করতে পারেন একটা প্রপার ওভারভিউ আপনার জন্য লেখা পসিবল। ওকে, ঠিক আছে, 3টা সেন্টেন্সের মাধ্যমে আমরা লিখে ফেলেছি। বাট এরপরে থাকে আমাদের মেইন কাজ, আমাদের পিরামিডের লাস্টের 2টা পার্ট এবং সব থেকে বড় 2টা পার্ট, সেটা হচ্ছে কি আমাদের বডি প্যারাগ্রাফস। বডি প্যারাগ্রাফ হচ্ছে এমন জায়গা যেখানে আমরা মেইন রিপোর্টিংটা করি। আমাদের পাই চার্টে যে ডেটাগুলো আছে সেগুলোকে রিপোর্ট করার চেষ্টা করি এবং এর সাথে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করার চেষ্টা করি যেখানে পসিবল। সো এই জায়গাতে আমরা কি কাজ করব, যে তাহলে আমি কিভাবে একটা সুন্দর প্যারাগ্রাফ লিখতে পারি, আমার অর্গানাইজেশনটা কিভাবে হবে। আপনার একটাই কথা, ইন আ লজিক্যাল ওয়ে। আপনি লজিক্যালি প্যারাগ্রাফটাকে আপনাকে কনস্ট্রাক্ট করতে হবে, ফ্লোটা ওইভাবে থাকতে হবে যে আপনার বোঝা যায় লজিকটা কি, আপনি কিভাবে ডিভাইড করতেছেন। ডিভিশন অনেক ইম্পর্ট্যান্ট। ওকে, আপনি দুটো ডিভাইড গ্রুপ করে ফেলেন, দুটো ডিফারেন্ট গ্রুপের মধ্যে আপনি ডেসক্রাইব করার চেষ্টা করেন। যখন দুটো গ্রুপ করে ফেলবেন তখন আপনার জন্য ডেসক্রাইব করা অনেক ইজি হবে। এখন গ্রুপগুলো কিভাবে করবেন, এমন ভাবে করবেন যে একটা গ্রুপের মধ্যে যে ডেটাগুলো আছে তারা লাইক মাইন্ডেড হয়, তারা সেম ক্যারেক্টারিস্টিক্স যেন শো করে, তাহলে ওইটা একটা লজিক্যাল ডেটা হয়। তো এখন এই ক্ষেত্রে আমরা ডিফারেন্ট লজিক্যাল ওয়েতে আমরা এক্সপ্লেইন করতে পারি। কি কি ওয়েতে এক্সপ্লেইন করতে পারি সেটা আমরা দেখি। আমরা প্রত্যেকটা পাইয়ের জন্য, এই ইন্ডিভিজুয়াল একটা পাইয়ের জন্য একটা করে প্যারাগ্রাফ লিখতে পারি, এটা একটা লজিক্যাল অর্ডার। দেন আমরা করতে পারি একটা প্যারাগ্রাফ ইনক্রিজ যারা করেছে, ওই যে ডেটা 3টা গ্রুপ আমার ইনক্রিজ করেছে তাদেরকে নিয়ে একটা গ্রুপ বানিয়ে ফেললাম, বাকি আরেকটা প্যারাগ্রাফে আমি যারা ডিক্রিজ করেছে এবং স্টেবল ছিল তাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ করে ফেলতে পারি। এরপরে জাস্ট ডিভাইডিং ক্যাটাগরিজ ইনটু 2 হাফস, যেখানে আপনার কোনো ইনক্রিজ ডিক্রিজের কোনো হিসাব নেই, আপনি 2টা 3 6টা ক্যাটাগরি আছে, 3টা করে ডেসক্রাইব করে ফেলতেছেন। এর মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে সেকেন্ড অপশন, যেখানে আপনি ইনক্রিজ যে 3টাকে করে, যে 3টা গ্রুপের হয়েছে তাদেরকে ডেসক্রাইব করছেন, এরপরে ডিক্রিজ এবং স্টেবিলিটি শো করতেছেন। এটাতে আপনার লজিকটা অনেক বেশি স্ট্রং। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার লজিকটা যেন খুব স্ট্রং হয় এবং এভিডেন্ট হয়, যাতে বোঝা যায় ওকে ঠিক আছে আপনি যে লজিকটা দিচ্ছেন আপনার এক্সামিনার যেন দেখার সাথে সাথেই বুঝতে পারে যে আমার স্টুডেন্টটা এই লজিকে আমার অ্যান্সারটাকে কনস্ট্রাক্ট করেছে। তখন আপনার জন্য একটা ভালো স্কোর পাওয়া অনেক ইজি এবং অ্যান্সারটা অটোমেটিক্যালি তখন অর্গানাইজড হয়ে যাবে। সো ওকে, ঠিক আছে, বুঝতে পারলাম। সো এরপরের কথাটা যে তাহলে একটা বডি প্যারাগ্রাফ লেখার সব থেকে ইজিয়েস্ট ওয়ে কি? একটা বডি প্যারাগ্রাফ লেখার সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ডেটা পয়েন্ট গুলোকে দেখা, যে এখানে আমার কোন টাইমে ডেটা আছে, এখানে আমার ডেটা সাইজ গুলো কি, মানে কোন ডেটা বেশি কোন ডেটা কম। আবার আপনি শো করতে পারেন ইনক্রিজ অর ডিক্রিজ, যে কোন ডেটাটা কম ছিল কোনটা বেশি হয়েছে, কোন ডেটার মধ্যে কতটুকু পার্সেন্টেজের ডিফারেন্স হয়েছে। এই জিনিসগুলোকে যখন চিন্তা করবেন, এই 3টা পয়েন্ট মাথায় থাকলে আপনি যে কোনো পাই চার্টকে ডেসক্রাইব করে ফেলতে পারেন, টাইম, গ্রুপ এবং তাদের সাইজ। ওকে, গ্রুপটা বলতে আমি কি বুঝাচ্ছি, ইনক্রিজ এবং ডিক্রিজের পার্টটাকে বুঝাচ্ছি। ওকে, ঠিক আছে, চলেন আমরা তাহলে এই পাই চার্টের একটা প্রপার ডেসক্রিপশন লিখি। ওকে, ঠিক আছে। সো আমরা গ্রুপটা কিভাবে করবো, আমাদের গ্রুপটা এরকম থাকবে, হাইয়েস্ট যারা ইনক্রিজ করেছে, এই যে আমাদের সবুজ যারা ছিল স্প্যানিশ স্পিকিং পিপল, তাদের ল্যাঙ্গুয়েজের পার্টটা, এবং তারপর কি ডিপ অরেঞ্জ আছে হচ্ছে অ্যানাদার ল্যাঙ্গুয়েজ যারা 20% হয়েছে, এবং আরেকটা হচ্ছে কি নো আদার, 2 আদার ল্যাঙ্গুয়েজেস, ওদের পার্সেন্টেজও বৃদ্ধি পাইছে। কতটুকু বৃদ্ধি পাইছে সেটাও দেখে নেই। 30% ছিল 35 হয়েছে, 15% ছিল 20 হয়েছে, 10% ছিল 15 হয়েছে। তার মানে কি 3জনই বৃদ্ধি পেয়েছে এবং 3জনের বৃদ্ধি পাওয়ার পরিমাণটা সেম, 5% করে তারা বৃদ্ধি পেয়েছে। তো এই 3জনকে 3টা ডেটা সেটকে নিয়ে আমি একটা গ্রুপ বানাবো এবং সেটাকে আমি ডেসক্রাইব করার চেষ্টা করবো আমার প্রথম বডি প্যারাগ্রাফে। সো আমরা এখানে কি দিয়েছি, টু বিগিন উইথ, একদম শুরু করাতে আপনি জাস্ট ইন 2010 দিয়ে শুরু করা থেকে আমরা বলতেছি টু বিগিন উইথ, রাইট। দ্য 3 শেয়ার্স, গ্রুপস না বলে ক্যাটাগরিজ না বলে আমরা ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতেছি, অফ স্টুডেন্টস স্পোক স্প্যানিশ, অ্যানাদার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড 2 আদার ল্যাঙ্গুয়েজেস আদার দ্যান ইংলিশ উইথ 30%, 15% অ্যান্ড 10% রেসপেক্টিভলি। এই যে ওয়ার্ডটা, এইটা আমাদের পাই চার্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। রেসপেক্টিভলি দিয়ে বোঝানো হচ্ছে যে আমি যে গ্রুপগুলোর নাম বলেছি আর এই নাম্বারগুলো সিরিয়াল অনুযায়ী আসতেছে, মানে স্প্যানিশের জন্য 30, আমার আদার ল্যাঙ্গুয়েজের জন্য 15 এবং 2 আদার ল্যাঙ্গুয়েজের জন্য 10%। রেসপেক্টিভলি বলতে সিরিয়াল
টাকে বোঝানো হচ্ছে। ওকে ঠিক আছে, আমি শুরুতেই বলে দিছি যে সব যারা ইনক্রিজ করছে তাদের গ্রুপগুলা কোনটা। এরপর আমি কি করছি, all three categories had witnessed a 5% rise each in 2010. ওই যে প্রত্যেকেই 5% করে বৃদ্ধি পেয়েছে, এই ডেটাটাকে আমি নিয়ে আসতেছি। আমার ইন্ডিভিজুয়াল লেখার দরকার নেই 30 থেকে 35 হয়েছে, 15 থেকে 20 হয়েছে, 10 থেকে 15 হয়েছে। কারণ কি, আমার কাজ মেন ডেটাগুলোকে রিপোর্ট করা, নট সব ডেটাকে ডেসক্রাইব করা। ওকে, টুগেদার দে অ্যাকুমুলেটেড, একসাথে 70% of the total students in 2010. That means every 7 out of 10 students belonged to these three categories. 2010-এ এসে তারা 35, 20, 55, 70% কভার করে ফেলতেছে। তার মানে কি, আমি অ্যাকুমুলেশন দিয়ে তাদের মাল্টিটিউডটা বোঝানোর চেষ্টা করলাম যে কত বেশি পরিমাণে তারা আছে। সো এটাতে আমি কি করলাম, আমার প্রথম যে ইনক্রিজ করেছে সেই গ্রুপটা নিয়ে একটা প্রপার ডেটা আমি এখানে দিয়ে দিলাম। বাট এখানে আমি কি করি নাই, ইন্ডিভিজুয়াল ডেটা একটা ডেটার সাথে বেড়ে কত হয়েছে সেটা লিখি নাই, আমি তিনটাকে একটা গ্রুপ হিসেবে ডেসক্রাইব করার চেষ্টা করছি। এই ক্ষেত্রে আমার জন্য বেশি লিখতে হয় নাই, বাট আমি মেন ফিচার হিসেবে লিখতে পারতেছি এবং কম্পেয়ারও করতে পারতেছি টাইমের সাথে। 2000-এ কত ছিল, 2010-এ আমার টাইমিং এর পরিবর্তে আমার 5% ইনক্রিজ হয়ে তারা অ্যাকুমুলেটেড ভাবে কতটুকু কভার করতেছে, এই এন্টায়ার জিনিসটাকে আমি আমার ফার্স্ট বডি প্যারাগ্রাফে রেখে দিয়েছি। এবার যদি আমরা সেকেন্ড গ্রুপটাকে দেখি, আমাদের এখানে নো আদার ল্যাঙ্গুয়েজ এটা ছিল 20%, যেটা 2010-এ 10% হয়েছে। আমাদের ফ্রেঞ্চ অনলি 15% থেকে 10% হয়ে গেছে, আর জার্মান সেম আছে। সো এই জিনিসটাকে আমাদের এখন লিখতে হবে। ইন কন্ট্রাস্ট, ওইটা ইনক্রিজ করছে, ওরা অপোজিট ট্রেন্ড শো করছে। সো আমরা এখানে ব্যবহার করলাম কি, ইন কন্ট্রাস্ট। two out of the remaining 3 segments, again categories কে আমরা segments দিয়ে রিপ্লেস করে দিলাম, showed a declining trend, মানে কি তারা কমে গেছে। and one remained same after a decade, আমরা টাইম 2010 না বলে বলছি আফটার আ ডিকেড, ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করা। ইন 2000 1/5, এই জিনিসটা ফলো করেন, 20% না লিখে আমরা লিখছি কি 1/5, একই জিনিস বুঝাচ্ছে। of the total students could not speak any other language other than English, আমরা ক্যাটাগরির নাম না বলে আমরা বলছি ওই ক্যাটাগরির স্টুডেন্টরা কোনো ল্যাঙ্গুয়েজ বলতে পারতো না ইংরেজি ছাড়া। বাট দ্য নাম্বার কেম ডাউন টু 10% ইন 2010 এটা 10% হয়ে গেছে। লাইকওয়াইজ, মানে কি সিমিলারলি, একই রকম ট্রেন্ড শো করছে। কারা, ফ্রেঞ্চ স্পিকিং স্টুডেন্টস পার্সেন্টেজ কেম ডাউন টু 10%, একইভাবে যারা ফ্রেঞ্চ স্পিকিং স্টুডেন্ট ছিল তাদের পরিমাণও কমে গেছে, 10%-এ চলে আসছে। while it was 10 years back। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি ফার্স্ট গ্রুপটার জন্য আগে বলেছি 2000-এ কত পার্সেন্ট ছিল, 2010-এ এসে কত পার্সেন্ট হয়েছে। পরে যখন আমি ফ্রেঞ্চের কথা বলতেছি, আমি আগে বলতেছি 2010-এ কত হয়েছে এবং 2000-এ কত ছিল। সো ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করা, একটা জিনিসকে আপনি দুইটা ওয়েতে প্রেজেন্ট করতে পারেন, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট যে আপনার প্রেজেন্টেশনের মধ্যে আপনি ভ্যারিয়েশন আনতে পারতেছেন কিনা, এটা আপনাকে একটা ভালো স্কোর এনে দিবে। এরপরে থাকে রিমার্কেবলি, রাইট, একটা সুন্দর ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। জার্মান অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ রিমেইনড স্টেবল অ্যাট 10% ইন বোথ 2000 and 2010। ডান, আমাদের একটা প্রপার পাই চার্টের ডেসক্রিপশন, কারণ এখানে আমি প্রপারলি সবকিছু লিখতে পেরেছি। সো এখন আমাদের দেখতে হবে যে ওকে ঠিক আছে, আমি পাই চার্ট লিখে ফেললাম, সবাই পাই চার্ট এই পর্যন্ত যদি আপনি ফলো করেন আপনি ইজিলি একটা পাই চার্ট লিখতে পারবেন। বাট একটা স্টুডেন্ট 6 পাওয়া এবং একটা স্টুডেন্ট 8 পাওয়ার মধ্যে ডিপেন্ড করে আপনি কত ভ্যারিয়েশন ইউজ করতে পারতেছেন, আপনার ভোকাবুলারি কত ভালো হচ্ছে এবং আপনার অ্যাকুরেসিটা কি। এই ক্ষেত্রে ভোকাবুলারি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে পাই চার্টের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড আছে, অ্যাপ্রক্সিমেটলি, অ্যারাউন্ড, অলমোস্ট, নিয়ারলি, এগুলো দিয়ে আমরা প্রায় শব্দটাকে বুঝাই। জাস্ট ওভার, জাস্ট আন্ডার, জাস্ট অ্যাবাউট দিয়ে বুঝাই যে কোনো একটা রাউন্ড ফিগারের কাছাকাছি কোনো ডেটা, যেমন 51%-কে আপনি লিখতে পারেন জাস্ট অ্যাবাভ 50%। এভাবে রিপ্রেজেন্টেশনটা অনেক গুরুত্বপূর্ণ। এরপরে ডিফারেন্ট ওয়ে টু শো পার্সেন্টেজ, ওই যে একটু আগে আমরা যে দেখলাম 20%-কে আমরা বলছি 1/5, অথবা আপনি বলতে পারেন 1 out of 5, এটা দিয়ে বোঝাচ্ছে 5 জনের মধ্যে একজন, সেটা 20%-কেই বোঝায়। রিপ্রেজেন্টেশনটা ডিফারেন্ট হইতে হবে। 25%-কে আপনি 1/4 লিখেন অথবা 1/4 লেখেন, 50%-কে হাফ লিখেন, 75%-কে 3/4 লেখেন, আপনি ডিফারেন্ট ওয়েকে প্রেজেন্ট করতে পারেন, আপনার প্রেজেন্টেশনটা লজিক্যাল হলেই হবে। এরপরে থাকে আমাদের একটা জিনিস, পাই চার্ট মানে আমাদের কি থাকবে, পার্সেন্টেজ ওয়ার্ডটা থাকবে, পার্সেন্টেজ ওইখানে উল্লেখ থাকবে। সো পার্সেন্টেজ বারবার ফেরত আসবে, এই জিনিসটাকে আমরা কেমনে পরিবর্তন করতে পারি, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি প্রপোর্শন
শেয়ার, রেট, ফ্র্যাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এই টাইপের ওয়ার্ডগুলো আপনি রিপ্লেস করেন কি পার্সেন্টেজ ওয়ার্ডটাকে। এরপরে আসে একটা ওয়ার্ড যেটা আমাদের প্রত্যেকটা টাস্ক 1 কোশ্চেনে থাকে, শো। এটাকে আপনি ডিফারেন্ট ওয়েতে আগে থেকে মাথায় রাখেন যে আমি এই পার্টিকুলার ওয়ার্ডটা শো এর পরিবর্তে ব্যবহার করব। আপনি ব্যবহার করতে পারেন রিপ্রেজেন্ট, আপনি ব্যবহার করেন ইলাস্ট্রেট, ডেমনস্ট্রেট, হাইলাইট, ইন্ডিকেট, এক্সিবিট, তারপরে পোর্ট্রে। আপনি প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট ডিফারেন্ট ওয়েতে প্রকাশ করতে পারেন, বাট আপনি জাস্ট ধরে রাখেন আপনি কোন ওয়ার্ডটাকে ব্যবহার করবেন কোন টাইপের এস এর জন্য। এটা আপনাকে পরবর্তীতে হেল্প করবে, তখন আপনাকে চিন্তা করতে হবে না আমি কোন ওয়ার্ডটা লিখতে চাই, কারণ আপনি অলরেডি জানেন যে আপনি কোন ওয়ার্ডটা লিখবেন। এরপরে ভোকাবুলারি, কি টাইপের ভোকাবুলারি আপনাকে জানতে হবে, এই জিনিসটা আমি বলেছি, ইউ ক্যান জাস্ট হ্যাভ দ্য স্ক্রিনশটস। এখানে আমাদের ভার্বের জন্য আমরা কি টাইপের ভার্ব ব্যবহার করবো, ডেটা ডিসক্রাইব করার জন্য আমরা ব্যবহার করতে পারি কম্প্রাইজ, একত্র হওয়া, আমরা বলতে পারি কনস্টিটিউট, আমরা বলতে পারি অ্যাকাউন্ট ফর, ডমিনেট, ফ্লাকচুয়েট, উইটনেস, এই টাইপের ওয়ার্ড আমরা ব্যবহার করবো। অ্যাডজেক্টিভ কখন আসবে, ক্যাটাগরিকে যখন আমরা ডেসক্রাইব করবো, কম বেশি বুঝাইতে যাব, তখন আমরা কি কি ব্যবহার করতে পারি, সিগনিফিক্যান্ট বেশি, মার্জিনাল কম, গ্র্যাজুয়াল আস্তে আস্তে যে কোনো কিছু বৃদ্ধি পাচ্ছে সেটা, ইকুয়াল সমান, মিনিমাল খুবই কম। এরপর আসে আমি কি টাইপের ক্যাটাগরি শো করার জন্য কি টাইপের নাউন ব্যবহার করতে পারি, আমি ক্যাটাগরি, সেগমেন্ট, ফ্র্যাকশনস, শেয়ার, এই টাইপের ওয়ার্ড। লিঙ্কিং ওয়ার্ডস এর ক্ষেত্রে আপনি আগে থেকে বের করে রাখেন যে কোন ওয়ার্ডগুলো আপনি ব্যবহার করবেন, যেমন অ্যাডিশনালি, ফার্দার মোর, মোর ওভার, এই টাইপের ওয়ার্ডগুলো এর সাথে বোঝানোর জন্য। এরপর আপনি ব্যবহার করেন লাইকওয়াইজ, সিমিলারিটি বোঝানোর জন্য, ইন কন্ট্রাস্ট, অন দ্য কন্ট্রারি, এই টাইপের ওয়ার্ড ব্যবহার করেন অপোজিট আইডিয়া শো করার জন্য। এরপর আপনি টাইম রিলেটেড ওয়ার্ডস গুলো আগে থেকে বের করে রাখেন, যে ইনিশিয়ালি, সাবসিকুয়েন্টলি, ওভার দ্য পিরিয়ড, থ্রু আউট দ্য পিরিয়ড, এই টাইপের ওয়ার্ড গুলা বা ফ্রেজ গুলো আপনাকে ব্যবহার করলে আপনার লেখা অনেক বেশি অর্গানাইজড এবং সুন্দর মনে হবে এবং ওয়েল প্রেজেন্টেড মনে হবে, তখনই আপনি একটা ভালো স্কোর পেতে পারেন। এরপরে হচ্ছে জেনারেল ডেসক্রিপটিভ টার্মস গুলো আপনি বের করে রাখেন, যে নোটেবলি, এভিডেন্টলি, রিমার্কেবলি, আনডাউটেডলি, এই টাইপের ওয়ার্ড গুলোকে যখন আপনি আপনার লেখার মধ্যে ইনকর্পোরেট করবেন তখন আপনার লেখাটা ওয়েল প্রেজেন্টেড মনে হবে। এবং এর সাথে যদি আপনি কিছু গ্রামাটিক্যাল ভ্যারিয়েশন রাখেন, কিছু অ্যাডভান্স ভোকাবুলারি ব্যবহার করতে পারেন, তখন অটোমেটিক্যালি আপনার স্কোরটা ভালো হবে। সো এই যে আমরা প্রত্যেকটা পাই চার্টের প্রত্যেকটা ডিফারেন্ট প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় এবং কি লিখতে হয়, বডি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, কি লিখতে হয়, ওভারভিউ এর ক্ষেত্রে কোন জিনিসগুলো করতে হয়, এই প্যাটার্ন গুলোকে জাস্ট ফলো করেন। এইভাবে আপনি যদি লিখতে পারেন আপনার পাই চার্ট অবশ্যই ভালো হবে। এর সাথে এখন যে ভোকাবুলারি গুলো আমরা দেখলাম এবং এর সাথে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিটা যদি ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই পাই চার্ট একটা ভালো অ্যান্সার করতে পারেন। সো এখন আপনার কাজ কি, এখন আপনার কাজ হচ্ছে এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনি একটা পাই চার্ট লেখার চেষ্টা করেন এবং এটাকে আপনি সামনে ব্যবহার করতে থাকেন এবং এটা আপনাকে সার্টেইনলি পাই চার্টে একটা ভালো স্কোর এনে দিতে পারে। এন্ড আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আইএলটিএস এক্সাম। I will see you in the next video.